ওপেন। 5টা পড়ছি স্যার। ওপেনের উদাহরণ বলো। গন্ধরাজ। জবা, জবার মধ্যে ঝুমকো জবা। তারপরে পড়েছি ভালভেট বা প্রান্ত স্পর্শী। ধতুরা। আতা, কলমি, আকন্দ। হ্যাঁ, আতা ইত্যাদি। আকন্দ। টুইস্টেড। জবা। কাঠগোলাপ, অলকানন্দা। কাঠগোলাপ। করবি ইত্যাদি। তারপরে পড়েছি ইমরিকেট। ইমরিকেট কোনটা বললাম? কৃষ্ণচূড়া, কল্কেসুন্দা, সোনালু। কৃষ্ণচূড়া, কল্কেসুন্দা, সোনালু ইত্যাদি। উদাহরণগুলো বেশি মনে রাখতে ঝামেলা হয়, এজন্য উদাহরণগুলো বারবার পড়ার চেষ্টা করবা। যত সম্ভব উদাহরণগুলো বেশি বেশি পড়বা। তারপর হচ্ছে 5 কুইনকানসিয়াল। এটার কি কি পড়ছি? উদাহরণ কুইনকানসিয়ালের: পেয়ারা, সরিষা ইত্যাদি। বারবার বললাম উদাহরণগুলো বেশি বেশি পড়বা, ঠিক আছে? মনে থাকবে? জি স্যার। আজকে আমরা পড়ব পুষ্পপত্র বিন্যাসের শেষ আইটেমটা। এটার নাম হচ্ছে ভেক্সিলারি। এস্টিভেশন। এখান থেকে আজকে আমাদের পড়া শুরু হলো। লেখা পড়া যায় পরিষ্কার? জি স্যার, একদম ক্লিয়ার। ভেক্সিলারি এস্টিভেশন। আচ্ছা শোনো, কিছু ফুল আছে যেমন অপরাজিতা, শিম, বরবটি। এই ফুলগুলোর মধ্যে কোনটা দেখো নাই বলো? যেটা দেখো নাই সেটা বলো। অপরাজিতা দেখছো? স্যার অপরিচিত এটা দেখান। আর বরবটি স্যার। অপরাজিতা। শিম আর বরবটির ফুল প্রায় কাছাকাছি। অপরাজিতাটা দেখো। এটাকে অনেক সময় নীলকণ্ঠ ফুলও বলে। দেখছো ফুলটা? জি স্যার। এই ফুলের একটা বড় পাপড়ি থাকে, যে পাপড়িটা বেশ ছড়ানো। এই পাপড়িটাকে বলা হয় ধ্বজক। ধ্বজক শব্দটা এসেছে ধ্বজা থেকে। ধ্বজা মানে হচ্ছে ভার বহন করা বা পতাকা। ধ্বজাধারী বলে না, যে পতাকা বহন করে তাকে বলে ধ্বজাধারী। ধ্বজা মানে হচ্ছে ভার বা পতাকা। সেখান থেকে এই নামটা এসেছে, কারণ এই ফুলের বড় একটা পাপড়ি থাকে, যে পাপড়িটা ভার বহন করতে পারে। কিসের ভার? ভার হচ্ছে যখন কোনো পোকামাকড় বা কোনো পাখি বা প্রাণী মধু খেতে আসে, তখন ওই পাপড়িটার উপরে সে বসতে পারে। এখানে শিম ফুল দেখতে পাচ্ছ তোমরা। ওই পাপড়িটা এমন ছড়ানো চ্যাপ্টা ধরনের থাকে, ওই পাপড়িটার উপরে
যে প্রাণী পরাগায়নের জন্য আসে সে এসে বসতে পারে, সেই জন্য ওই পাপড়িটাকে বলা হয় ধ্বজক। ধ্বজকটাকে ইংরেজিতে বলা হয় ভেক্সিলা। সেখান থেকে এই পুষ্পপত্র বিন্যাসের নাম এসেছে ভেক্সিলারি। আমি ফুলটা এখানে দেখাই। এই ফুলটা যদি তুমি খোলো, এই ফুলটার ভেতরে কি কি দেখবা? এই যে এরকমের যে কয়েকটা নাম লিখলাম, অপরাজিতা, শিম, বরবটি, এদের ক্ষেত্রে তুমি দেখবা, ধরো এটা হচ্ছে ফুলের বৃতি। পাপড়িগুলো দেখবা কিরকম, একটা বড় পাপড়ি থাকে এরকম, আর বাকি পাপড়িগুলো এরকমের একটু ছোট ধরনের থাকে এরকম। এই যে বড় একটা পাপড়ি থাকে এটাকে বলে ধ্বজক, ভেক্সিলা। সেখান থেকে ভেক্সিলারি পুষ্পবিন্যাস নামটা এসেছে। এই পাপড়িটা এত বড় যে যে প্রাণী সমূহ আসে পরাগায়নের জন্য ওদের ভার এই পাপড়িটা বহন করতে পারে, এই জন্য ওর নাম হচ্ছে ধ্বজক। ধ্বজা মানে ভার বা ওজন বা পতাকা, সেটা যে বহন করে তাকেই ধ্বজক বলতে পারি আমরা। এখন এটা তো ফুলটা ফোটার পরের অবস্থা, সেটা দেখলে তো আমার পুষ্পবিন্যাস বোঝা যাবে না। পুষ্পবিন্যাস বুঝতে হলে ফুলটাকে কচি অবস্থায় কেটে দেখতে হবে। কচি অবস্থায় বা কুড়ি অবস্থায় ফোটার আগে ফুলটা কেমন, সেটাই হচ্ছে পুষ্পপত্র বিন্যাসের মূল কথা। আচ্ছা, এই ফুলটা যখন কুড়ি অবস্থা থাকে তখন এই যে ধ্বজক সে এত বড় এরকম দেখা যায়। অন্যান্য জি স্যার। পাপড়িগুলোকে দেখা যায়, অন্যান্য পাপড়িগুলোকে সে এরকম ভাবে ঘিরে রাখতে পারে ফুলটা যখন কুড়ি অবস্থা থাকে। এটাই হচ্ছে সেই ধ্বজক। এই ধ্বজকের দুই পাশে দুইটা পাপড়ি থাকে এরকম, ছোট ছোট দুইটা পাপড়ি। যে পাপড়ির এই প্রান্তটা এই ধ্বজকের ভেতরে আটকানো থাকে, এই পাপড়ি দুইটাকে বলা হয় কিলক। KILLOCK। এই পাপড়িটাকে বলা হয় ভেক্সিলা। আর এই দুইটা পাপড়ি এমন ভাবে থাকে, এই দুইটাকে বলা হয় কিলক। আর দুইটা পাপড়ি থাকে এরকম, এখানে দুইটা পাপড়ি, কিন্তু এমন ভাবে দুইটা পাপড়ি একটার সাথে আরেকটা লেগে থাকে, দুইটা পাপড়ি এমন ভাবে একটার সাথে আরেকটা লেগে থাকে মনে হয় যেন দুইটা মিলে একটা পাপড়ি, আসলে এখানে দুইটা পাপড়ি। এই একটা পাপড়ি, এই একটা পাপড়ি, দুইটা পাপড়ি একত্রিত হয়ে একসাথে একটা নৌকার ন্যায় গঠন ধারণ করে। বুঝতে পারছো? এই দুইটা পাপড়ি একসাথে একটা নৌকার ন্যায় আবৃতি ধারণ করে। হ্যাঁ, এবং এই পাপড়িটা এরকম, নৌকা যেরকম বাঁকানো থাকে ঠিক সেরকম। এটাকেও বলে কিলক, আবার এই দুটাকেও বলা হয় কিলক। কিন্তু এখানে কিলক হচ্ছে দুইটা, এই একটা আর এই একটা, দুইটা মিলে একটা কিলক। এবং এই দুইটা পাপড়িকে আবার একসাথে তরি দল বলে। কিলকের বাংলা হচ্ছে তরি দল। তরি দল, তরি মানে কি নৌকা। তাহলে এটাও একটা কিলক, এটাও একটা কিলক। এই কিলকটার বৈশিষ্ট্য হচ্ছে এক প্রান্ত ভেতরে আরেক প্রান্ত বাইরে, এটার এক প্রান্ত ভেতরে আরেক প্রান্ত বাইরে। আর এখানে দুইটা পাপড়ি একত্রিত হয়ে একটা কিলক তৈরি করে, এবং এই পাপড়িরও একটা প্রান্ত ভেতরে, এটারও এক প্রান্ত ভেতরে আরেকটা প্রান্ত বাইরে এরকম। তাহলে আমরা এই ধরনের পুষ্পপত্র বিন্যাসটাকে বলবো ভেক্সিলারি বা ধ্বজক পুষ্পপত্র বিন্যাস। এবার আমি এটার একটা বৈশিষ্ট্য দিচ্ছি, মানে বর্ণনা দিচ্ছি। লেখো, ছবি আঁকছি আমরা,
এখন বর্ণনা দিব। দেখো এই প্রকার পুষ্পপত্র বিন্যাসে একটি বৃহৎ পাপড়ি থাকে, এই প্রকার পুষ্পপত্র বিন্যাসে একটি বৃহৎ পাপড়ি থাকে যার দুই প্রান্ত অনাবৃত। এই প্রকার পুষ্পপত্র বিন্যাসে একটি বৃহৎ পাপড়ি থাকে যার দুই প্রান্ত অনাবৃত। দাড়ি। এই প্রকার পুষ্পপত্র বিন্যাসে একটি বৃহৎ পাপড়ি থাকে যার দুই প্রান্ত অনাবৃত। দাড়ি না দিয়ে লেখো, দাড়িটা অমিট করে ওখানে লেখো এবং পরাগায়নে আগত প্রাণীর ভার বহন করে বলে একে ভেক্সিলা বা ধ্বজক বলে। এবং পরাগায়নে আগত প্রাণীর ভার বহন করে বলে একে ভেক্সিলা বা ধ্বজক বলে। দাড়ি। এবার দাড়ি দাও। এই প্রকার পুষ্পপত্র বিন্যাসে একটি বৃহৎ পাপড়ি থাকে যার দুই প্রান্ত অনাবৃত এবং পরাগায়নে আগত প্রাণীর ভার বহন করে বলে একে ভেক্সিলা বা ধ্বজক বলে। এই প্রকার পুষ্পপত্র বিন্যাসে একটি বৃহৎ পাপড়ি থাকে যার দুই প্রান্ত অনাবৃত এবং পরাগায়নে আগত প্রাণী সমূহের ভার বহন করে বলে একে ভেক্সিলা বা ধ্বজক বলে। লিখছ? জি স্যার। স্যার লিখছি। এবার দাড়ি। এবার সাথী লেখো ভেক্সিলা এর দুই পাশে নৌকার ন্যায় আকৃতি বিশিষ্ট দুইটি পাপড়ি থাকে যাদেরকে কিলক বা তরিদল বলে। ভেক্সিলা এর দুই পাশে নৌকার ন্যায় আকৃতি বিশিষ্ট দুটি পাপড়ি থাকে যাদেরকে কিলক বা তরিদল বলে। ভেক্সিলা এর দুই পাশে দুটি পাপড়ি থাকে, ভেক্সিলা এর দুই পাশে নৌকার ন্যায় আকৃতি বিশিষ্ট দুটি পাপড়ি থাকে যাদেরকে কিলক বা তরিদল বলে। ভেক্সিলা এর দুই পাশে নৌকার ন্যায় আকৃতি বিশিষ্ট দুটি পাপড়ি থাকে যাদেরকে কিলক বা তরিদল বলে। লিখছ? জি স্যার। দাড়ি। সাথী লেখো এই কিলক দ্বয়ের এক প্রান্ত ভেক্সিলা এর নিচে আবৃত। আবার একটু বলেন। এই কিলক দ্বয়ের বা দুটির, এই কিলক দুটির এক প্রান্ত ভেক্সিলা এর নিচে আবৃত এবং অপর প্রান্ত অনাবৃত থাকে। এই কিলক দুটির এক প্রান্ত ভেক্সিলা এর নিচে আবৃত এবং অপর প্রান্ত অনাবৃত থাকে। লিখছ? স্যার দাড়ি। সাথে লেখো অবশিষ্ট দুইটি পাপড়ি সর্বাপেক্ষা ক্ষুদ্র। অবশিষ্ট দুইটি পাপড়ি সর্বাপেক্ষা ক্ষুদ্র যারা একত্রিত হয়ে একটি মাত্র কিলক আকৃতি ধারণ করে। অবশিষ্ট পাপড়ি দুইটি সর্বাপেক্ষা ক্ষুদ্র যারা একত্রিত হয়ে একটি মাত্র কিলক তৈরি করে বা কিলকের আকৃতি ধারণ করে। যা লেখো অবশিষ্ট পাপড়ি দুটি সর্বাপেক্ষা ক্ষুদ্র যারা একত্রিত হয়ে একটি মাত্র কিলক গঠন করে। লিখছ? জি স্যার। দাড়ি। সাথে লেখো
স্যার একটিমাত্র কিলক কি একটু আবার বলবেন? একটিমাত্র গঠন করে, কিলক গঠন করে। অবশিষ্ট পাপড়ি দুইটি সর্বাপেক্ষা ক্ষুদ্র, যারা একত্রিত হয়ে একটি মাত্র কিলক গঠন করে। এই যে কিলক মানে হচ্ছে নৌকার ন্যায় আকৃতি। এখানে স্যার, প্রথমবার বলছিলেন কিলক আকৃতি ধারণ করে, ওইটা লিখবো? ওই একই কথা, এক কিলক আকৃতি ধারণ করে বা কিলক গঠন করে, একই কথা। কিলক মানে নৌকার মতো আকৃতি, তরি মানে নৌকা, তরি দল, কিলকের বাংলা তরি দল। এখানে দেখো এই দুইটা পাপড়ি একসাথে হয়ে একটা কিলক, আর এখানে একটা পাপড়ি দিয়ে একটা কিলক। কিলক শব্দের অর্থ হচ্ছে তরি দল। আবারও বলছি লাইনটা, অবশিষ্ট পাপড়ি দুইটি সর্বাপেক্ষা ক্ষুদ্র, যারা একত্রিত হয়ে একটি মাত্র কিলক গঠন করে বা কিলকের আকৃতি ধারণ করে। যা লেখো দাড়ি সাথে লেখো, এই পাপড়ি দুটির, এই মানে হচ্ছে এইমাত্র যেটার কথা বলা হলো, এই পাপড়ি দুটির এক প্রান্ত আবৃত এবং অপর প্রান্ত অনাবৃত থাকে। এইমাত্র যে কিলকের কথা বললাম, সেখানে যে দুইটা পাপড়ি আছে, তার এক প্রান্ত আবৃত আর এক প্রান্ত অনাবৃত থাকে। এই পাপড়ি দুটির এক প্রান্ত আবৃত এবং অপর প্রান্ত অনাবৃত থাকে। দাড়ি উদাহরণ লেখো, শিম, বরবটি, অপরাজিতা, অতসী ইত্যাদি। পুরোটা আবার বলছি, এই প্রকার পুষ্পপত্র বিন্যাসে একটি বৃহৎ পাপড়ি থাকে। কিসি লাইনটা কিরকম লিখছে একটু বলো তো, আমার সাথে মানে মিলতেছে না। এই প্রকার পুষ্পপত্র বিন্যাসে, তারপর কি? একটি বৃহৎ পাপড়ি থাকে যার দুই প্রান্ত অনাবৃত। হ্যাঁ, এই প্রকার পুষ্পপত্র বিন্যাসে একটি বৃহৎ পাপড়ি থাকে যার দুই প্রান্ত অনাবৃত এবং পরাগায়নে আগত প্রাণী সমূহের ভার বহন করে বলে একে ভেক্সিলা বা ধ্বজক বলে। দাড়ি ভেক্সিলা এর দুই পাশে নৌকার ন্যায় আকৃতি বিশিষ্ট দুইটি পাপড়ি থাকে যাদেরকে কিলক বলে। দালি এই কিলক দুটির এক প্রান্ত ভেক্সিলা এর নিচে আবৃত এবং অপর প্রান্ত অনাবৃত থাকে। দাড়ি অবশিষ্ট দুইটি পাপড়ি একত্রিত হয়ে একটি মাত্র কিলক গঠন করে। এই পাপড়ি দুটির এক প্রান্ত ভেতরে এবং অপর প্রান্ত, এক প্রান্ত আবৃত এবং অপর প্রান্ত অনাবৃত। মিলছে না মিলে নাই? মিলছে বলো, মিলছে? আগে যে লিখছো তার সাথে মিলছে না মেলে নাই? জি স্যার, উদাহরণগুলো একটু স্যার, আরেকবার বলেন। হ্যাঁ, উদাহরণ অপরাজিতা, হ্যাঁ উদাহরণ হচ্ছে অপরাজিতা, শিম, বরবটি, অতসী ইত্যাদি। অপরাজিতা, শিম, বরবটি, অতসী ইত্যাদি। ঠিক আছে, তাহলে আমরা ভেক্সিলারি এস্টিভেশন বা ধ্বজক পুষ্পপত্র বিন্যাস লেখার মাধ্যমে পুষ্পপত্র বিন্যাসটা শেষ করলাম। আমরা আবৃতবীজী উদ্ভিদের অধ্যায়টা পড়তেছি। এখানে পুষ্প বিন্যাস, অমরা বিন্যাস, পুষ্পপত্র বিন্যাস, এই তিনটা আইটেম ভালো করে মনে রাখার চেষ্টা করবে। এখান থেকে পরীক্ষা কিন্তু প্রশ্ন আসবে। পুষ্প বিন্যাসের মধ্যে দুইটা ভাগ, একটা হচ্ছে অনিয়ত আর একটা নিয়ত। অনিয়ত এর আন্ডারে অনেকগুলো পড়েছি, রেসিম, স্পাইক, স্পাইকলেট, স্প্যাডিক্স, করিম, আম্বেল ইত্যাদি। অমরা বিন্যাসের আন্ডারেও আমরা অনেকগুলো পড়েছি, এক প্রকোষ্ঠ বিশিষ্ট আর বহু প্রকোষ্ঠ বিশিষ্ট। এক প্রকোষ্ঠের আন্ডারে অক্ষীয়, গাত্রীয়, শীর্ষদেশীয়, সরি, এক প্রকোষ্ঠের ভিতরে হচ্ছে প্রান্তীয়, বহুপ্রান্তীয়, মূলীয়, মুক্ত কেন্দ্রীয়। আর একাধিক প্রকোষ্ঠের ভিতরে আছে অক্ষীয়, গাত্রীয় আর শীর্ষদেশীয়। আর এইমাত্র পড়লাম পুষ্পপত্র বিন্যাস, সেখানে আমরা পড়েছি ওপেন, ভেলভেট, ইমব্রিকেট, টুইস্টেড, ভেক্সিলারি, কুইনকান্সিয়াল ইত্যাদি। এইখানে যে এই তিনটা ক্যাটাগরির মধ্যে যে ছবিগুলো আছে, সেই ছবিগুলো বিশেষ করে মনে রাখবো, অমরা বিন্যাস আর পুষ্পপত্র বিন্যাসের ছবি। আর তিনটা ক্যাটাগরির ক্ষেত্রে যে উদাহরণগুলো আছে সেগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবো। উদাহরণগুলো এমসিকিউ তে দেওয়ার সম্ভাবনা আছে। এই তিনটা আইটেম আমরা পড়ে ফেললাম। আমরা ধীরে ধীরে আবৃতবীজী অধ্যায়ের শেষের দিকে চলে আসছি। এখন আমরা পড়ব একটা জিনিস, এটাকে বলা হয় পুষ্প সংকেত। পুষ্প সংকেত ইংরেজিতে বলা হয় ফ্লোরাল ফর্মুলা। ফ্লোরাল ফর্মুলা।
ফর্মুলা বা সংকেত আমরা বলি অনেক সময় অ্যালজেব্রা করার সময়, সেরকম আর কি, ফ্লোরাল ফর্মুলা। আসলে কি এখানে আমরা কতগুলো সিম্বল ইউজ করব, কতগুলো সাংকেতিক চিহ্ন ব্যবহার করব, তার মাধ্যমে একটা ফুলের বৈশিষ্ট্য আমরা প্রকাশ করতে পারবো। হ্যাঁ, এবং কি কি বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবো সেটা হচ্ছে এরকম, বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরকম, ওই ফুলটার প্রতিসাম্য কেমন সেটা বর্ণনা করা যাবে। এগুলো বোঝানোর জন্য বলছি, পুষ্প সংকেত হেডিংটা দিয়ে বসে থাকো, আর কি বলি সেগুলো শুনতে থাকো, একটু পরে আমি সংজ্ঞা দিব। ওই ফুলটার প্রতিসাম্য কিরকম সেটা বোঝা যাবে। প্রতিসাম্য মানে হচ্ছে ওই ফুলটাকে কেটে কয়টা সমান অংশে ভাগ করা যাবে, এটা হচ্ছে তার প্রতিসাম্য, সিমেট্রি বলে হয়। তোমরা প্রাণীবিজ্ঞানেও সিমেট্রি বা প্রতিসাম্যটা পড়েছো। এক প্রতিসম, বহু প্রতিসম, গোলীয় প্রতিসম, অপ্রতিসম, নানা রকমের বিষয় আছে। ফুলের ক্ষেত্রেও এরকম একটা প্রতিসাম্য, একটা বৈশিষ্ট্য। সেটাকে প্রকাশ করা হয় কিভাবে? যদি একটা গোল চিহ্ন দিয়ে এরকম ক্রস দাও, তাহলে এটাকে বলা হয় বহু প্রতিসম। মানে এই ফুলটাকে কেটে একাধিক সমান খণ্ডে ভাগ করা যাবে। আর যদি তুমি এরকম একটা কি বলা যায় চিহ্ন দাও, এই যে এরকম অনেকটা ক্রসের মতো, তাহলে বুঝতে হবে যে এই ফুলটা এক প্রতিসম। একবার মাত্র কেটে দুইটা সমান ভাগে ভাগ করা যাবে, তারপরে আর ভাগ করা যাবে না। এরকম চিহ্ন দিলে বুঝতে হবে সেটা এক প্রতিসম। আর পাশে যে চিহ্নটা দিয়েছি আমি, একটা গোল দিয়ে তার মাঝে যদি তুমি কমা দাও, সরি এই যে ক্রস দাও, তাহলে এটা বোঝাবে যে ফুলটা বহু প্রতিসম। তারপর আবার কি, তারপর হচ্ছে এই ফুলটার লিঙ্গ কেমন। এই ফুলটা কি পুরুষ ফুল, নাকি স্ত্রী ফুল, নাকি একলিঙ্গিক ফুল, মানে নাকি উভলিঙ্গিক ফুল, সেটা প্রকাশ করার জন্য একটা সিম্বল ইউজ করব। সেটা হচ্ছে এরকম, যদি এরকম চিহ্ন দেই তাহলে বুঝতে হবে এটা একটা পুরুষ ফুল। আর যদি এরকম একটা চিহ্ন দেই গোল দিয়ে তারপর নিচে ক্রস মানে প্লাস চিহ্ন, তাহলে এটা প্রকাশ করবে যে এটা একটা স্ত্রী ফুল। আর যদি আমি একই সাথে দুইটা সিম্বল ইউজ করি, উপরে অ্যারো নিচে প্লাস, তাহলে এটাকে বুঝতে হবে একটা উভলিঙ্গিক ফুল। উভলিঙ্গিক ফুল এইভাবে, তাহলে ফুলের প্রতিসাম্যটা বোঝা যাবে। তারপরে হচ্ছে ফুলের লিঙ্গ কি সেটা বোঝা যাবে। তারপরে আছে ফুলের যে অন্যান্য স্তবক আছে, তার পাপড়ি আছে কয়টা, তার বৃতি আছে কয়টা, তার উপবৃতি আছে কয়টা, সেগুলোও বোঝা যাবে। কিরকম? যখন তুমি প্রথমে তার উপবৃতি যদি থাকে, তাহলে তুমি লিখবা উব্রি। হ্যাঁ, উব্রি। উব্রি মানে কি? উপবৃতি। হ্যাঁ, এটাকে আবার ইংরেজিতে লেখে ই কে, এপিকেলিক্স। উপবৃতিকে ইংরেজিতে লেখে ই কে বা এপিকেলিক্স। সেটা কিরকম? যদি ওই ফুলের উপবৃতি মনে করো 5টা থাকে, তাহলে তুমি এরকম লিখবা উ ব্রি, এইরকম লিখে এখানে দিয়ে দিবা 5। আচ্ছা, তারপর আবার যদি ধরো বৃতি, ওই ফুলের কয়টা বৃতি আছে সেটা যদি তুমি প্রকাশ করতে চাও, সেটাকে ইংরেজিতে বলা হয় কে। কে মানে ক্যালিক্স, সেখান থেকে কে নেওয়া হয়েছে কথাটা। ধরো ওই ফুলের বৃতি আছে 5টা, তাহলে ওইভাবে ব্রি লিখে এখানে 5 দিবা। এখন কথা আছে, অনেক ফুলের বৃতি একটার সাথে আরেকটা লাগানো থাকে, তাই না? এরকম ধরো দেখা গেল বৃতি এরকম, বা উপবৃতি বলো বা পাপড়ি বলো, তার অংশগুলো একটার সাথে আরেকটা এরকম যুক্ত থাকতে পারে। যদি এরকম একটা পার্টের সাথে আরেকটা পার্ট যুক্ত থাকে, ওই সংখ্যাটা লিখে একটা ব্রাকেট দিয়ে দিবা। তার মানে ব্রি লিখে ব্রাকেট দিলাম 5, তাহলে বুঝায় এই ফুলের বৃতি 5 খণ্ড বিশিষ্ট বা 5টা অংশে বিভক্ত, কিন্তু একটা অংশ আরেকটা অংশের সাথে যুক্ত, এই যে এরকম যুক্ত। আর যদি ব্রাকেট না দেওয়া হয় তাহলে বোঝায় যে বৃতি 5টাই আছে কিন্তু একটার সাথে আরেকটা যুক্ত না, এরকম আলাদা 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 আলাদা। এরকম কোন একটা স্তবক পরস্পরের সাথে যুক্ত থাকলে ওই সংখ্যাটা লিখে ব্রাকেট দিয়ে দিতে হবে। তারপর আবার দল, দ দ দ্বারা প্রকাশ করা হয় দল, ইংরেজিতে সেটাকে বলে সি বা ক্যালিক্স। ওটাও এরকম, দল যদি 5টা থাকে 5,
আবার যুক্ত থাকলে ব্রাকেট, যুক্ত না থাকলে এরকম, ইত্যাদি ইত্যাদি। আরেকটা জিনিস আছে, অনেক সময় ফুলের গায়ে মঞ্জুরি পত্র থাকে, মঞ্জুরি পত্র থাকে, তখন লিখতে হয় ম প, ম প। আবার অনেক ফুলে উপমঞ্জুরি পত্র থাকে, তখন লিখতে হয় উ ম প। যেমন ধান ফুলে আমরা দেখছিলাম, ধান ফুলের যে মঞ্জুরি পত্র আছে সেটাও আমরা দেখছি, যেটা লেমা। উপমঞ্জুরি পত্র আছে প্যালিয়া, সেটাও দেখছি এরকম ম প মানে এইভাবে। এই সমস্ত ক্যারেক্টার প্রকাশ করার জন্য আবার গর্ভাশয়, গর্ভাশয়টা লেখার জন্য গ শব্দটা ব্যবহার করা হয়, গ মানে গর্ভাশয়। এখন এই গর্ভাশয়টা কি রকম সেটা প্রকাশ করা যাবে কিভাবে? গয়ের যদি তুমি নিচে দাগ টানো তাহলে সেটা হবে অধিগর্ভ গর্ভাশয়, অধিগর্ভ গর্ভাশয়, গর্ভাশয় মানে কি? এই দাগটা দ্বারা তুমি মনে করো পাপড়ি, তাহলে পাপড়ির যদি উপরে গর্ভাশয় থাকে, আমরা পড়েছিলাম গত ক্লাসে, এরকম ধরো এটা একটা ফুল, এই হচ্ছে তার পাপড়ি, দল বা পাপড়ি। পাপড়ির সাপেক্ষে গর্ভাশয় যদি উপরে থাকে তাহলে পাপড়িটাকে যদি আমি দাগ দিয়ে প্রকাশ করি তাহলে এটা অধিগর্ভ গর্ভাশয়। পাপড়ির সাপেক্ষে গ মানে গর্ভাশয় উপরে উপরে আছে। আবার যদি এমন হয় যে তোমার লাউ বা ঝিঙ্গা বা এরকম শশা, এরকম উদ্ভিদে যেরকমটা দেখছি, গর্ভাশয়টা থেকে নিচে নিচে আর পাপড়িটা থেকে উপরে, তাহলে পাপড়িটাকে দাগ দিয়ে প্রকাশ করলে এরকম দাগ দিতে হয়। তার মানে গ লিখে যদি উপরে দাগ দেয় এটাকে বলা হয় অধগর্ভ গর্ভাশয়। আবার এরকম হতে পারে, অনেক ফুল আছে যাদের গর্ভাশয়ের মাঝখান থেকে পাপড়ি বের হয়, আমরা সেটাকে বলি অধগর্ভ গর্ভাশয়। সেটা প্রকাশ করার জন্য এরকম করতে হয়, গ লিখে তার ডান পাশে একটা দাগ দিতে হয়। এই যে ব্যাপারগুলো, এই যে সংকেতগুলো, এই সংকেতগুলোর মাধ্যমে ফুলের বৈশিষ্ট্য প্রকাশ করা যায়। বুঝতে পারছো বিষয়টা? আবার অনেক সময় এরকম হয় যে একটা ফুলের একটা অংশের সাথে আরেকটা অংশের কানেকশন থাকে। দেখা যায় অনেক ফুলে এরকম হয়, দল আর পুংকেশর, পুং মানে পুংকেশর, এই দুটো একটার সাথে আরেকটা লাগানো থাকে। তুমি বিশেষ করে ধুতুরা ফুলে দেখবা বা বেগুন ফুলে দেখবা, ধুতুরা বা বেগুনের ফুল যদি তুমি খুলে ফেলো বা কলমিতেও দেখবা এরকম তো ফুলটা থাকে, ধরো ফুলটা তুমি ছিঁড়ে ফেলছো, তাহলে দেখবা ওদের পুংকেশরটা এরকম থাকে, এরকম পাপড়ির সাথে পুংকেশর এরকম লাগানো থাকে, এরকম। অর্থাৎ পাপড়িটা ছিঁড়লে পরে দেখবা পাপড়ির সাথেই একটা কলমি ফুল বা একটা ধুতুরা ফুল ছিঁড়ে তুমি দেখবা ওর ভেতরটা এরকম পাপড়ির সাথে এই পুংকেশর পরাগদণ্ড গুলো লাগানো থাকে। তখন আমরা কিভাবে প্রকাশ করব? এই ধরো দল মানে পাপড়ি আর এই ধরো পুংকেশর, উপরে তখন একটা দাগ দিতে হবে। এই দাগ দ্বারা বোঝা যাবে যে দল আর পুংকেশরটা পরস্পরের সাথে লাগানো আছে। আবার অনেক সময় কোনো কোনো ফুলে পুংকেশর থাকে অনেক বেশি, গুণে শেষ করা যায় না। যেমন জবা ফুলে তুমি দেখবা, জবা ফুলের যে এরকম একটা লম্বা পুংকেশর থাকে, তার গায়ে এরকম অনেক লম্বা যে গর্ভদণ্ড, তার গায়ে অনেক পুংকেশর থাকে। পুংকেশর গুলো গুণে শেষ করা যায় না, এগুলো পুংকেশর। এরকম যদি কোনো একটা পার্ট, কোনো একটা স্তবক অনেক হয়, সংখ্যায় গুণে শেষ করা যায় না, তখন এরকম একটা চিহ্ন দিতে হয়, এটাকে বলা হয় অসংখ্য, আমরা যেটাকে ইনফিনিটি সাইন বলি, এরকম। তাহলে এই যে বিভিন্ন সিম্বল, এগুলো আমি সব দিব, প্রথমে একটা ধারণা দিলাম। তাহলে আমরা এই সংকেতগুলো ব্যবহার করে একটা ফুল সম্পর্কে কি কি জানতে পারবো? জানতে পারবো ওই ফুলটার প্রতিসাম্য কেমন, জানতে পারবো ওই ফুলটার জেন্ডার কেমন, জানতে পারবো ওই ফুলের বিভিন্ন স্তবক কয়টা আছে, কিভাবে আছে, কেউ যুক্ত নাকি মুক্ত, কেউ কারোর সাথে লাগানো নাকি আলাদা আলাদা, এগুলো সব জানতে পারবো। আর ওই ফুলটার গর্ভাশয় কেমন তাও জানা যাবে, অধিগর্ভ না অধগর্ভ না অধগর্ভ। এই সমস্ত বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য আমরা যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করব, সেই সাংকেতিক চিহ্ন সমূহকেই বলা হয় ফুলের পুষ্প সংকেত। ধারণা কি নিতে পেরেছো, বুঝতে পেরেছো না পারো নাই? জি স্যার। জি স্যার, বুঝছি। হ্যাঁ, এতক্ষণ just বললাম। জটিল না, একদম সোজা, একদম সোজা। জটিল মনে হচ্ছে? স্যার একটু মনে রাখতে হবে আর কি, একটু কষ্ট করে হালকা। মনে রাখতে হবে, আমি মুখস্থ করায় দিব, আমি মুখস্থ করায় দিব, মনে আমি রাখাই দিব, তোমার টেনশন করা লাগবে না। বুঝতে পারছো? আমি তোমাকে মুখস্থ না করায় ছাড়বো না, কোনো সমস্যা নাই। আগে একটা সংজ্ঞা দাও, তা না হলে আমি আছি কিসের জন্য? সংজ্ঞা দাও। লেখো, যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করে, সংজ্ঞা লেখো, পুষ্প সংকেত, এই হেডিংটা দিয়ে হাইফেন দাও।
যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোন ফুলের যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোন ফুলের প্রতিসাম্য কমা লিঙ্গ কমা বিভিন্ন স্তবকের সংখ্যা ও বিন্যাস। সংখ্যা ও বিন্যাস কেন বলা হচ্ছে? বলা হচ্ছে যে ব্র্যাকেট দিলে বোঝা যাবে একটার সাথে আরেকটা লাগানো, ব্র্যাকেট না দিলে বোঝা যাবে একটা একটা আলাদা, এই জন্য ওইটাকে আমরা বিন্যাস বলতে পারছি। বা বিন্যাস না বলে তুমি বিন্যাস না লিখে এটাও লিখতে পারো, সংখ্যা ও পারস্পরিক অবস্থান দাও। তাহলে পারস্পরিক অবস্থানটাকেই আসলে বিন্যাস বলা যায়। পারস্পরিক অবস্থান, বিভিন্ন স্তবকের সংখ্যা ও পারস্পরিক অবস্থান এবং গর্ভাশয়ের প্রকৃতি। আবারও বলি পুরো সংজ্ঞাটা, যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোন ফুলের প্রতিসাম্য কমা লিঙ্গ কমা বিভিন্ন স্তবকের সংখ্যা ও পারস্পরিক অবস্থান এবং গর্ভাশয়ের প্রকৃতি ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশ করা হয় তাদেরকে পুষ্প সংকেত বলে। ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশ করা হয় তাদেরকে পুষ্প সংকেত বলে। দাঁড়ি, যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোন ফুলের প্রতিসাম্য কমা লিঙ্গ কমা বিভিন্ন স্তবকের সংখ্যা ও পারস্পরিক অবস্থান এবং গর্ভাশয়ের প্রকৃতি, মানে গর্ভাশয়টা কোন ধরনের, ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশ করা হয় তাদেরকে পুষ্প সংকেত বলে। সংজ্ঞাটা লিখতে পারছো কিনা দেখো। সংজ্ঞাটা লিখতে পারছো কিনা দেখো। গর্ভাশয় প্রকৃতি, তারপর গর্ভাশয়ের প্রকৃতি ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশ করা হয় তাদেরকে পুষ্প সংকেত বলে। মুসা লিখছো কিনা বলো তো, সংজ্ঞাটা পড়ে শোনাও আমাকে। মুসা নাই, কেন, কই ক্লাস করে না? নেটের সমস্যা স্যার। তাহলে তুমি পড়ো, তৌহিদ বলো। যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোন ফুলের প্রতিসাম্য লিঙ্গ বিভিন্ন স্তবকের সংখ্যা ও পারস্পরিক অবস্থান এবং গর্ভাশয়ের প্রকৃতি ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশ করা হয় তাদেরকে পুষ্প সংকেত বলে। ঠিক আছে, যথেষ্টই ভালো বলছো। এখন শোনো, এখন একটা ফুলের বিভিন্ন বৈশিষ্ট্য আমরা ধরো প্রকাশ করব। ওই যে বললাম যে এরকম একটা চিহ্ন দিলে বুঝবো ফুলটা বহু প্রতিসম, অথবা এরকম একটা চিহ্ন দিলে বুঝবো ফুলটা এক প্রতিসম, সব ঠিক আছে। এক প্রতিসমের জন্য এরকম চিহ্ন দেওয়া হয় বা যাই হোক। এখন কথা হচ্ছে তারপরে আবার এই বৃ দ্বারা বৃতি বুঝায়, দ দ্বারা দল বুঝায়, ম প দ্বারা মঞ্জুরি পত্র বুঝায়। এখন এইভাবে তো একটা ফুলের অনেকগুলো সংকেত লাগবে, পুরো ওই ফুলটার সব বৈশিষ্ট্য বলার জন্য অনেকগুলো সংকেত ব্যবহার করতে হবে। এখন কোনটা আগে কোনটা পরে সেটার কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে। বুঝতে পারছো বিষয়টা? সংকেত যখন লিখবা কোনো ফুলের, তুমি কি আগে দ তারপরে এই বহু প্রতিসম তারপরে এই কি বলা যায় এক প্রতিসম এইসব ব্যবহার করব, নাকি কোনটা আগে কোনটা পরে করব, সেটার কি কোনো নিয়ম আছে কিনা? হ্যাঁ, নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী আমি পুষ্প সংকেতগুলো এখন সাজিয়ে দেব। যেভাবে দেব, যেটা প্রথম দিব ওটা প্রথম লিখতে হবে, ওটা পরে লিখলে হবে না। এখন লেখো ধারাবাহিক ভাবে, নিচে আলাদা লাইন করে লেখো, ধারাবাহিক ভাবে কোন ফুলের ধারাবাহিকভাবে কোন ফুলের সকল পুষ্প সংকেত নিম্নরূপ। ধারাবাহিকভাবে
কোন ফুলের সকল পুষ্প সংকেত নিম্নরূপ। কথাটা লিখছো? জি স্যার। আচ্ছা, এখন আমরা ধারাবাহিকভাবে লিখতেছি। দেখো, সবার প্রথম আমরা লিখব ম প, যেটাকে ইংরেজিতে তুমি লিখবা বিআর। বিআর মানে ব্র্যাক্ট, ইংরেজিটা দিলাম, সাধারণত লাগে না তোমাদের ইন্টারমিডিয়েটে, তারপরে দিলাম। সবার প্রথমে যদি ওই ফুলের মঞ্জরি পত্র থাকে তাহলে ম প লিখতে হবে, এটা পরে লিখলে চলবে না। ম প মানে হচ্ছে মঞ্জরি পত্র, এই ম প এটা হচ্ছে সংকেত। আচ্ছা, এটা প্রথমে লিখতে হবে। তারপরে যদি ওই ফুলের উপমঞ্জরি পত্র থাকে তাহলে তোমাকে লিখতে হবে উ ম প। উ ম প, সেটাকে তুমি লিখতে পারো এরকম বি আর এল। বিআরএল দেওয়া হচ্ছে কেন? মঞ্জুরি পত্র ইংরেজি হচ্ছে ব্র্যাক্ট, BRACT, ব্র্যাক্ট, সেজন্য বিআর। আর উপমঞ্জুরি পত্র ইংরেজি হচ্ছে ব্র্যাক্টলেট, ব্র্যাক্টলেট, সেজন্য বিআর এর সাথে একটা এল লাগিয়ে দেওয়া হয়। এটা তোমাদের লাগবে না ইংরেজি টার্মটা, তারপরেও কারো যদি জানার কিউরিসিটি থাকে সেজন্য দিলাম। সমান সমান এটা আসলে কোন জন্য দিব এই সংকেতটা বিআরএল বা উমপ কেন লিখবো? যদি ওই ফুলের উপমঞ্জরি পত্র থাকে তবে সেজন্য। এখানে একটা কথা প্রসঙ্গত উল্লেখ্য, অনেক সময় কোন কোন ফুলের উপমঞ্জরি পত্র একাধিক থাকতে পারে বা মঞ্জরি পত্র একাধিক থাকতে পারে, কিন্তু মঞ্জরি পত্র বা উপমঞ্জরি পত্র সাধারণত একটাই থাকে অধিকাংশ ক্ষেত্রেই, সেই জন্য এখানে কিন্তু কোনো সংখ্যা ব্যবহার করা হয় না। যেমন কখনো এরকম লেখা লাগবে না ম প 1, এটা লেখা লাগবে না, বা ম প 2 এটাও লেখা লাগবে না, শুধু ম প লিখে রাখবা। অথবা উ ম প এটা লিখলে হবে, এখানে 1 2 কিছু লিখতে হবে না, কারণ এগুলো সাধারণত একটাই থাকে। যে স্তবক একটাই থাকে তার জন্য আলাদাভাবে কোনো সংখ্যা লেখা লাগে না, একের অধিক থাকলে তখন সংখ্যা লিখতে হয়। আচ্ছা, ম প মঞ্জুরি পত্রের জন্য, উ ম প উপমঞ্জুরি পত্রের জন্য। এবার আসো আমরা কি লিখবো, তারপরে কোন চিহ্ন দিব। যদি ফুলটা বহু প্রতিসম হয় তাহলে এই চিহ্নটা দিব, এই একটা গোল চিহ্ন দিয়ে ভেতরে একটা প্লাস, এটাকে বলা হয় বহু প্রতিসম। আবার ওই ফুলটা তো এক প্রতিসমও হতে পারে, তখন আমরা এই চিহ্নটা দিব, হয় এরকম এরকম একটা চিহ্ন দিব ক্রসের মতো, অথবা আমরা যে শতকরা চিহ্ন দেই পার্সেন্টেজ, এটাও দিতে পারি, এটাও দেওয়া হয় অনেক সময়। এটা দ্বারা বোঝায় ফুলটা এক প্রতিসম। এখন এখানে একটু কথা বলি, একটা ফুল একই সাথে বহু প্রতিসম এবং এক প্রতিসম দুই রকম তো হতে পারবে না, যে কোনো একরকম হবে। এখানে কিন্তু অবলিক দিচ্ছে, আবার এই অবলিকের জন্য ঝামেলা লাগবে না কি কে জানে, এটা অথবা এটা। তাহলে আমি অবলিকটা অমিট করে, কারণ অবলিকটাকেও আবার কিনা একটা সিম্বল ভাবে, আবার কি তা ভেবো না, এটা কিন্তু অবলিক। অবলিক মানে হয় এটা হবে সিম্বল, হয় এটা দিবা না হলে এটা দিবা, এটা দিলেও বুঝায় এক প্রতিসম, আর এই পার্সেন্টেজ চিহ্ন দিলেও বুঝায় এক প্রতিসম। স্যার ক্রস কমা দিলে চিহ্ন ভালো হইতো। বা লিখে দেই। বা লিখে দাও, হ্যাঁ বা, কারণ দেখা যাচ্ছে এখানে তো একটা দাগ দ্বারাই কিনা একটা সিম্বল মিন করে। এই যে অবলিক দিছে এটাকে কেউ না আবার কিনা একটা সিঙ্গেল সিম্বল মনে করে, একটা সংকেত মনে করে, তাহলে তো মুশকিল। হয় দিব এটা যিশুদের যে ক্রস সেটার মতো, অথবা এই পার্সেন্টেজ, এই দুইটা চিহ্ন একই মিন করে, সেটা হচ্ছে ফুলটা এক প্রতিসম। আর গোল দিয়ে তার ভিতরে ক্রস দিলে, একটা যোগ চিহ্ন দিলে সেটা হবে বহু প্রতিসম। এবার আসো, ফুলটা যদি পুরুষ হয় তাহলে আমরা এই চিহ্নটা ব্যবহার করব, এটা দ্বারা বুঝায় পুং পুষ্প। আর ফুলটা যদি স্ত্রী হয় তাহলে আমরা এই চিহ্ন ব্যবহার করব, এটা দ্বারা বুঝায় স্ত্রী পুষ্প। আবার ফুলটা যদি উভলিঙ্গিক হয়, একসাথে পুংস্তবক স্ত্রী স্তবক দুইটাই আছে, তখন আমরা এই চিহ্ন ব্যবহার করব, উভলিঙ্গিক। একটা দুইটা শিখলেই, একবার দুইবার ব্যবহার করলেই তোমার এগুলো দেখবা মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা কিন্তু ধারাবাহিক ভাবে আমরা এইভাবে, হয় এটা ব্যবহার করবো, না হলে এটা। একটা ফুলে তো আর এই তিনটা লাগবে না, যে কোনো একটা লাগবে। এই যে প্রতিসাম্যের যে ব্যাপারটা, বহু প্রতিসাম্য না হলে এক প্রতিসাম্য, যে কোনো একটা হবে। একটা ফুলে তো আর দুইটাই হবে না, যে কোনো একটা ব্যবহার করবো।
এবার আসো উব্রি, এই সিম্বলটা আমরা ব্যবহার করতে পারি যদি ফুলে উপবৃতি থাকে, সেটা হচ্ছে উপবৃতি এর জন্য। যদি উপবৃতি 5টা থাকে তাহলে এখানে 5 লিখে দিবা, উব্রি লিখে এখানে 5 লিখে দিবা। যদি উপবৃতি 5টা থাকে কিন্তু একটার সাথে আরেকটা যুক্ত থাকে তখন এখানে ব্র্যাকেট দিয়ে দিবা। সেই কথাগুলো আমি একটু পরে আসবে, সংকেতের ক্ষেত্রটা আসবে, ওটাও আমি একটা ব্র্যাকেট দিলে কি হয় না দিলে কি হয় সেটা বলে দেব। আচ্ছা ব্রি, এখানে একটু লেখা হলো না, ইংরেজিটা তো লিখতে ভুলে গেলাম। উপবৃতি হলে ইংরেজিতে ই কে, আর বৃতি হলে ইংরেজিতে হচ্ছে কে। শুধু বৃতি কে দ্বারা প্রকাশ করতে হয়, আর উপবৃতিকে ই কে দ্বারা প্রকাশ করতে হয়। কাটাকাটি হয়ে গেল, আমি নিচে আবার একটু লিখে দিচ্ছি, এখানে লিখে দরকার বোধ হয়। ধারাবাহিকভাবে যাব কিন্তু এই উপলিঙ্গিকের পরে তারপরে যাব। যদি উপবৃতি থাকে উ ব্রি, ইংরেজিতে ই কে, এপিকেলিক্স থেকে ই কে কথাটা এসেছে, উপবৃতি। এটা মেন করে ওই ফুলের উপবৃতি আছে কিনা। যদি থাকে তাহলে ই কে লিখে এখানে 5 লিখে, 5 হলে 5, বাংলা ইংরেজি দুইটাই লিখতে হবে না, একটা লিখলেই চলবে। বাংলা লিখলে বাংলাটা লিখবে, ইংরেজিতে লিখলে ইংরেজি লিখবে, সাধারণত ইন্টারমিডিয়েটে বাংলাই যথেষ্ট। আর ব্রি মানে হচ্ছে বৃতি, যেটা কে দ্বারা প্রকাশ করা হয় ইংরেজিতে বৃতি, একটাই লিখবা। যদি বৃতি 5টা থাকে 5 লিখবা, 4টা থাকলে 4টা লিখবা। যদি যুক্ত হয় তাহলে ব্র্যাকেট দিয়ে দিবা, যুক্ত না হলে ব্র্যাকেট দিতে হবে না। আচ্ছা গেল। এবার আসো অনেক ফুলে, তারপর হচ্ছে দলমণ্ডল, দ দ যেটাকে ইংরেজিতে তুমি করলা বলো, সেজন্য এখানে সি ব্যবহার করবা, দলের জন্য হচ্ছে সি। দলমণ্ডল বা পাপড়ি বোঝানোর জন্য দ বা সি শব্দটা ব্যবহার করা হয়। দ লিখলেই বুঝবা তার দলমণ্ডল, সংখ্যা দিয়ে বুঝবা কয়টা আছে। এবার আসো অনেক ফুলে বৃতি আর দল এর মাঝামাঝি একটা স্তবক দেখা যায়, যাকে বলে পুষ্পপুট, সেইটা লিখতে হবে এখানে। দয়ের পরেই সেটা লিখবা, পরস্য, পুষ্পপুট। তোমরা জানো নিশ্চয়ই পুষ্পপুট ইংরেজি হচ্ছে পেরিয়ান, সেই জন্য ইংরেজিতে যদি সংকেত লেখো তাহলে পি লিখবা। পরস্য দিলে বুঝতে হবে আমাদের পুষ্পপুট। ফুলের কোন স্তবক যদি একই সাথে বৃতি এবং দল উভয়ের বৈশিষ্ট্য বহন করে তবে তাকে পুষ্পপুট বলে। শাপলা, পদ্ম, ধান, বিভিন্ন ফুলে পুষ্পপুট পাওয়া যায়। আচ্ছা পুষ্পপুট। এবার আসো যদি তুমি পয়রস্য দিয়ে অনুস্কার দাও, অনুস্বার দিলে কিন্তু এটা আবার হয়ে যাবে পুংকেশর। অনুস্বার না দিলে হবে পুষ্পপুট, অনুস্বার দিলে হয়ে যাবে পুংকেশর। পুংকেশর ইংরেজি হচ্ছে অ্যান্ড্রোসিয়াম, তাই এ ব্যবহার করতে হবে, এ শুধু এ ব্যবহার করলেই হয়ে যাবে সেটা পুংকেশর, এরপর আর কিছু দিতে হবে না, পুংকেশর। এবার আসো স্ত্রী স্তবক, সেটা আমরা কিভাবে ব্যবহার করব? স্ত্রী স্তবক বলতে আসলে কি বোঝায়? স্ত্রী স্তবক বলতে বোঝায় তার গর্ভাশয়টা, অন্য কিছু না। গর্ভমুণ্ড টুন্ড এগুলো দেখানোর সুযোগ নাই, পুষ্প সংকেতের ক্ষেত্রে খালি গর্ভাশয়টা স্যার বোঝানোর জন্য। পুংকেশরের ওই জায়গায় কি শুধু এ লেখছেন? হ্যাঁ শুধু এ, অন্য একটা ভুলে এ এন লিখে ফেলছিলাম, ওটা কেটে দিয়েছি, শুধু স্যার শুধু এ লিখলেই মানে পুংকেশর। এ মানে অ্যান্ড্রোসিয়াম, অ্যান্ড্রোসিয়াম থেকে এ নেওয়া হয়েছে। আর গর্ভাশয় গ দিয়ে প্রকাশ করা হয়। গর্ভাশয় ইংরেজি হচ্ছে যদিও ওভারি, কিন্তু এখানে গ দ্বারা গর্ভাশয় বুঝায়, গর্ভাশয়টা হচ্ছে স্ত্রী স্তবকের অংশ। স্ত্রী স্তবক ইংরেজি হচ্ছে গাইনোসিয়াম, সেই জন্য গর্ভাশয় বোঝাতে সংকেত লেখার সময় জি ব্যবহার করতে হয়, গর্ভাশয়। আচ্ছা এগুলো লেখার পরে আমাকে একটু নিচে আলাদা শর্ট নোট দিতে হবে। সংকেত মোটামুটি এগুলোই, এবার শর্ট নোট দিব, সেটা আমি দিলাম আলাদাভাবে বিশেষ দ্রষ্টব্য কি। এখানে আমরা একটু কিছু কথা লিখব। দেখো কোন স্তবকের সংখ্যা বুঝাতে, কোন স্তবকের সংখ্যা বোঝাতে ওই স্তবকের সংকেত লিখে তার ডান পাশে কোন স্তবকের সংখ্যা বোঝাতে
ওই স্তবকের সংকেত লিখে তার ডান পাশে লিখছ, জি স্যার। জি তার স্যার। ডান পাশে এই শব্দটা ইউজ করো, সাফিক্স হিসেবে, সাফিক্স হিসেবে সংখ্যাটি লিখতে হয়। তোমরা যারা কম্পিউটার ইউজ করো, কম্পিউটারে যারা টাইপ করো, তারা একটা শব্দ শুনেছো কিনা, একটা হচ্ছে প্রেফিক্স আর একটা হচ্ছে সাফিক্স। এটা আবার কি? প্রেফিক্স আর সাফিক্স কি? ধরো তুমি লিখলা কে নিচে কোনায় 5, এটাকে বলে সাফিক্স। ধরো দ লিখে নিচে লিখলা 5, এটাকে বলে সাফিক্স। আর যদি তুমি এমন লিখতা দ লিখে উপরে 5, তাহলে এটাকে বলে প্রেফিক্স। বুঝতে পারছো না পারো নাই? এইটাকে বলে সাফিক্স। নিচে ডান পাশে ছোট করে লেখা এটাকে বলে সাফিক্স, আর উপরে ডান পাশে বড় করে লেখা এটাকে বলে প্রেফিক্স। বুঝতে পারছো? তাহলে সাফিক্স হিসেবে মানে কি? ছোট করে। তাহলে আমরা কি লিখলাম? কোন স্তবকের সংখ্যা বোঝাতে ওই স্তবকের সংকেত লিখে তার ডান পাশে সাফিক্স হিসেবে সংখ্যাটি লিখতে হয়। আবার বলি, কোন স্তবকের সংখ্যা বোঝাতে ওই স্তবকের সংকেত লিখে তার ডান পাশে সাফিক্স হিসেবে সংখ্যাটি লিখতে হয়, কমা। যেমন কোন ফুলের দল সংখ্যা 5 হলে, যেমন কোন ফুলের দল সংখ্যা 5 হলে লিখতে হয় দ 5 দাঁড়ি। এবার দাঁড়ি দাও, পুরো লাইনটা আবার বলি। কোন স্তবকের সংখ্যা বোঝাতে ওই স্তবকের সংকেতটি লিখে, যেমন দ মানে হচ্ছে দলের সংকেত। কোন একটা স্তবকের, যেমন দল, পুংকেশর অথবা স্ত্রী স্তবক, এগুলো তো হচ্ছে নির্দিষ্ট একটা স্তবক। কিন্তু কোন একটা স্তবকের যদি সংখ্যা বোঝাতে হয়, তাহলে সেটা কিভাবে প্রকাশ করবা? প্রকাশ করতে হবে এইভাবে, ওই স্তবকের জন্য যে সংকেত আছে, দল হলে দ, বৃতি হলে ব্রি, উপবৃতি হলে উব্রি, ওই সংকেতটা প্রথমে লিখবা। তারপরে ওই স্তবকটা যে কয়টা থাকে তার সংখ্যা যেটা, সেটা এখানে সাফিক্স হিসেবে ডান পাশে লিখে দেবা। সেটাই আমি লাইনের মধ্যে বলেছি। পুরো লাইনটা আবার বলি। কোন স্তবকের সংখ্যা বোঝাতে ওই স্তবকের সংকেত লিখে তার ডান পাশে সাফিক্স হিসেবে সংখ্যাটি লিখতে হয়, দাঁড়ি। কথাটার মানে বুঝছো না বোঝো নাই? জি স্যার, বুঝছি। যদি এমন হয় কোন ফুলের বৃতি আছে 5টা, তাহলে তুমি কি লিখবা? ব্রি, ওই বৃতির জন্য সংকেত কোনটা? ব্রি। তারপরে ওই সংখ্যাটা ডান পাশে কোনায় ছোট করে লিখে দেবা। ডান পাশে কোনায় ছোট করে লেখাকে বলে সাফিক্স, ডান পাশে উপরে ছোট করে লেখাকে বলে প্রেফিক্স। আমরা লিখবো সাফিক্স হিসেবে, এটা আমি বলে দিলাম। এটা একটা পয়েন্ট। আচ্ছা, ওর সাথে বিশেষ দ্রষ্টব্য আরো লেখো। কোন স্তবক অনির্দিষ্ট সংখ্যায় থাকলে, কোন স্তবক অনির্দিষ্ট সংখ্যায় থাকলে, পরের লাইন ওর সাথে লিখতে থাকো। কোন স্তবক অনির্দিষ্ট সংখ্যায় থাকলে ওই স্তবকের সংকেত লিখে তার ডান পাশে সাফিক্স হিসেবে, কোন স্তবক সংখ্যায় অনেক থাকলে ওই স্তবকের সংকেত লিখে তার ডান পাশে সাফিক্স হিসেবে, এটা লেখো, এইটা বসাও। চিহ্নটি ব্যবহার করা হয়, চিহ্নটি ব্যবহার করা হয়। ওই স্তবকের সংকেত লিখে তার ডান পাশে সাফিক্স হিসেবে ইনফিনিটি চিহ্নটি ব্যবহার করা হয়, অসীম চিহ্নটি ব্যবহার করা হয়। এই চিহ্নটাকে বলা হয় ইনফিনিটি বা অসীম চিহ্ন। কোন স্তবক অসংখ্য থাকলে
ওই স্তবকের সংকেত লিখে তার ডান পাশে অসীম চিহ্নটি ব্যবহার করা হয়। লিখছ? জি স্যার। আচ্ছা, দাড়ি সাথে লেখো, যেমন, দাড়ি না কমা দাও, যেমন পুংকেশর, যেমন পুংকেশর অসংখ্য হলে তার সংকেত হবে, পুংকেশর অসংখ্য হলে তার সংকেত হবে পুং, ডান পাশে এই দাড়ি। এবার দাও, যেমন পুংকেশর অসংখ্য হলে তার সংকেত হবে পুং, তার ডান পাশে সাফিক্স হিসেবে অসীম চিহ্ন, দাড়ি। পুরো লাইনটা আবার বলছি, কোন স্তবক সংখ্যায় অনেক হলে ওই স্তবকের সংকেত লিখে তার ডান পাশে সাফিক্স হিসেবে অসীম চিহ্নটি ব্যবহার করা হয়। যেমন পুংকেশর অসংখ্য হলে তার সংকেত হবে পুং, ডান পাশে সাফিক্স হিসেবে অসীম চিহ্ন, দাড়ি। লিখছ? জি স্যার। দাড়ি। এবার সাথে লেখো, কোন স্তবকের অংশগুলি পরস্পরের সাথে যুক্ত থাকলে, কোন স্তবকের অংশগুলি পরস্পরের সাথে যুক্ত থাকলে, এই বিশেষ দ্রষ্টব্য যা দিচ্ছি এগুলো পড়লেই তুমি ব্যবহার করতে পারবা সব, আর ওগুলো কিছু লাগবেও না, আমি দুই একটা শিখাই দিব, তারপর অটোমেটিক্যালি তুমি পারবা। লেখো, কোন স্তবকের অংশগুলি পরস্পরের সাথে যুক্ত থাকলে ওই স্তবকের সংকেত এর ডান পাশে, ওই স্তবকের সংকেত এর ডান পাশে সংখ্যাটি, ডান পাশের সংখ্যাটি, ডান পাশের সংখ্যাটি প্রথম বন্ধনী এর ভেতরে লিখতে হয়। প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী এর ভেতরে লিখতে হয়। আবার বলি, কোন স্তবকের অংশগুলি পরস্পরের সাথে যুক্ত থাকলে ওই স্তবকের ডান পাশে সংখ্যাটি বন্ধনী এর ভেতরে লিখতে হয়, প্রথম বন্ধনী এর ভেতরে লিখতে হয়। কোন স্তবকের অংশগুলি পরস্পরের সাথে যুক্ত থাকলে, কোন স্তবকের অংশগুলি পরস্পরের সাথে যুক্ত থাকলে, কোন স্তবকের অংশগুলি পরস্পরের সাথে যুক্ত থাকলে ওই স্তবকের ডান পাশে সংখ্যাটি প্রথম বন্ধনী এর ভেতরে লিখতে হয়, কমা, যেমন কোন ফুলের যদি পাঁচটি, যেমন কোন ফুলের যদি পাঁচটি দল থাকে, যেমন কোন ফুলের যদি পাঁচটি দল থাকে যারা পরস্পরের সাথে যুক্ত, যেমন কোন ফুলের যদি পাঁচটি দল থাকে যারা পরস্পরের সাথে যুক্ত, তখন ওই সংকেতটি হবে, তখন ওই সংকেতটি হবে দ 5 লিখে ব্র্যাকেট দাও, দাড়ি। যেমন কোন ফুলের যদি পাঁচটি দল থাকে যারা পরস্পরের সাথে যুক্ত, তখন ওই সংকেতটি হবে দ, ডান পাশে 5 লিখে ব্র্যাকেটের মধ্যে আটকে দাও। লিখতে পারছো?
কোন স্তবকের অংশগুলি যদি পরস্পরের সাথে যুক্ত থাকে তবে ওই স্তবকের সংকেত এর ডান পাশে সংখ্যাটি প্রথম বন্ধনীর ভিতরে লিখতে হয়। যেমন কোন ফুলের যদি 5টি দল থাকে যারা পরস্পরের সাথে যুক্ত, তখন ওই সংকেতটি হবে দ, ডান পাশে ব্র্যাকেটের ভেতরে 5, ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে 5। বুঝছো না বোঝো নাই? লিখতে পারছো না পারো নাই? আসছি স্যার। পারছো। আচ্ছা, এবার লেখো যদি পাশাপাশি অবস্থিত দুইটি স্তবক একে অপরের সাথে যুক্ত থাকে, যদি পাশাপাশি অবস্থিত দুইটি স্তবক একে অপরের সাথে যুক্ত থাকে, যদি পাশাপাশি অবস্থিত দুইটি স্তবক একে অপরের সাথে যুক্ত থাকে, তবে ওই দুই স্তবকের সংকেতের উপরে দাগ টানতে হয়, কমা। তবে স্যার ওই আরেকবার একটু দুই, বলেন। আবার বলছি, যদি পাশাপাশি অবস্থিত দুইটি স্তবক পরস্পরের সাথে যুক্ত থাকে বা একে অপরের সাথে যুক্ত থাকে, যাই লেখো, যদি পাশাপাশি অবস্থিত দুইটি স্তবক একে অপরের সাথে যুক্ত থাকে, তবে ওই দুই স্তবকের সংকেতের উপরে দাগ টানতে হয়, ওই দুই স্তবকের সংকেতের উপরে দাগ টানতে হয়। যেমন কোন ফুলের দল ও পুংকেশর পরস্পরের সাথে যুক্ত থাকলে ওই সংকেতটি হবে দ, তারপরে পুং, দ, এখানে ধরো তুমি যা কিছু দিছো বা পুংকেশর দিছো ধরো 5 ইত্যাদি, উপরে দাগ টানতে হবে, হচ্ছে কথা। যেমন কোন ফুলের দল ও পুংকেশর যদি পরস্পরের সাথে যুক্ত থাকে, তবে তার সংকেতটি হবে দ, পুং, উপরে দাগ টানবা, এই হচ্ছে কথা। এখানে এই সংখ্যা দুটো হচ্ছে আবার এই দলের সংখ্যা, পুংকেশর এটা অন্য আইটেম, এটার সাথে এটা কোনো সম্পর্ক নাই। তোমার কথা হচ্ছে দল আর পুংকেশর যদি পরস্পরের সাথে যুক্ত থাকে, তাহলে দল আর পুংকেশরের উপরে দাগ টানতে হবে, এরকম। পুরো লাইনটা আবার বলছি। কোন ফুলের পাশাপাশি অবস্থিত দুইটি স্তবক একে অপরের সাথে যুক্ত থাকলে ওই স্তবকের সংকেতের উপরে দাগ টানতে হয়, ওই স্তবক দুটির সংকেতের উপরে দাগ টানতে হয়। যেমন কোন ফুলের দল ও পুংকেশর পরস্পরের সাথে যুক্ত থাকলে ওই সংকেতটি হবে দ, পুং, উপরে একটা দাগ টেনে দাও, দাড়ি। আবার বলি, কোন ফুলের পাশাপাশি অবস্থিত দুইটি স্তবক পরস্পরের সাথে যুক্ত থাকলে ওই দুই স্তবকের সংকেতের উপরে দাগ টানতে হয়। যেমন দল ও পুংকেশর পরস্পরের সাথে যুক্ত থাকলে ওই সংকেতটি হবে দ, পুং, উপরে একটা দাগ টেনে দাও। হয়েছে? জি স্যার। শেষ। এবার দাঁড়ি, আরেকটা হিন্টস আছে, এটা লিখতে হবে। চাইলে এইখানে যে বিশেষ দ্রষ্টব্য দিয়ে যা কিছু লিখছো, এগুলো 1, 2, 3 করে প্রত্যেকটা আলাদা আলাদা নাম্বার দিয়েও লেখা যেত। আচ্ছা, যাই হোক, এবার আরেকটা পয়েন্ট লিখলেই শেষ হবে আশা করি। এবার লেখো, গর্ভপত্রের সংখ্যা বোঝানোর জন্য, গর্ভপত্রের সংখ্যা বোঝানোর জন্য গ এর ডান পাশে সংখ্যা লিখতে হয়। গ এর পাশে 5 লিখলে বুঝবা গর্ভপত্র 5টা। গর্ভপত্রের সংখ্যা বোঝানোর জন্য গ এর ডান পাশে সংখ্যা লিখতে হয়। গর্ভপত্রের সংখ্যা বোঝানোর জন্য গ এর ডান পাশে সংখ্যা লিখতে হয়। গর্ভপত্রের সংখ্যা বোঝানোর জন্য গ এর ডান পাশে সংখ্যা লিখতে হয়, কমা। যেমন গ
5 দ্বারা বুঝায়, যেমন গ 5 দ্বারা বুঝায় ওই গর্ভাশয়ে গর্ভপত্রের সংখ্যা 5টি। যেমন গ 5 দ্বারা বুঝায় ওই গর্ভাশয়ে গর্ভপত্রের সংখ্যা 5টি। দাঁড়ি, গর্ভপত্রের সংখ্যা বোঝানোর জন্য গ এর ডান পাশের সংখ্যা লিখতে হয়। যেমন গ 5 দ্বারা বুঝায় এই গর্ভাশয়ের গর্ভপত্রের সংখ্যা 5টি। লিখছো? জি স্যার। দাঁড়ি, আর একটা লাইন না লিখলে হবে না। লেখো, অধিগর্ভ গর্ভাশয় হলে, অধিগর্ভ গর্ভাশয় হলে গ এর নিচে দাগ টানতে হয়। অধিগর্ভ গর্ভাশয় হলে গ এর নিচে দাগ টানতে হয়। ব্র্যাকেটে লেখো গ, নিচে একটা দাগ টেনে দাও, কমা। অধিগর্ভ গর্ভাশয় হলে গ এর নিচে দাগ টানতে হয়। ব্র্যাকেটের ভেতরে গ লিখে তার নিচে দাগ টেনে দাও, কমা দাও। সাথে লেখো অধগর্ভ গর্ভাশয় হলে গ এর উপরে দাগ টানতে হয়। অধগর্ভ গর্ভাশয় হলে গ এর উপরে দাগ টানতে হয়। গ লিখে উপরে একটা দাগ টেনে দাও, কমা দাও। এবং কমা দেওয়ার দরকার নেই, এবং দাও। এবং অধগর্ভ গর্ভাশয় হলে গ এর ডান পাশে দাগ টানতে হয়। ব্র্যাকেটে গ লিখে ডান পাশে একটা দাগ টেনে দাও, দাঁড়িয়ে দাও। শেষ, বিশেষ দ্রষ্টব্য শেষ। পুরো লাইনটা, শেষের লাইনটা আবার বলছি। অধিগর্ভ গর্ভাশয় হলে গ এর নিচে দাগ টানতে হয়, কমা। অধগর্ভ গর্ভাশয় হলে গ এর উপরে দাগ টানতে হয় এবং অধগর্ভ গর্ভাশয় হলে গ এর ডান পাশে দাগ টানতে হয়। দাঁড়ি, আজকে আমি পুষ্প সংকেতের সংজ্ঞা দিলাম, আর যে পুষ্প সংকেতগুলো ব্যবহার করি আমরা, সেগুলো কিভাবে ধারাবাহিকভাবে সাজানো থাকে সেটা দিলাম। এটা একটু আজকে তোমরা পড়ো। আগামী ক্লাসে এই সংকেতগুলো কিভাবে ব্যবহার করতে হয়, অ্যাপ্লাই করতে হয়, সেটা আমি শিখাই দিব। কোনো কঠিন কিছু না, তুমি যা লিখাইছি এই পৃষ্ঠাটার মধ্যে সেটা একটু বারবার পড়ো, 2-4 বার পড়ে রাখো, না বুঝলেও অসুবিধা নাই। পরের ক্লাসে যখন আমরা এটা হাতে কলমে ব্যবহার করব, তখন দেখবা যে তোমরা এমনিতেই অটোমেটিক্যালি বুঝে গেছো। আজকে এটুকুই থাকুক, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।